স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়ে জেলখানা থেকে লাইভে আসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, রুমিন ফারহানাও অ্যাকশনে। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন। নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে, তাকে প্যারোলে বের করে না। এদিকে আজ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তান মৃত্যুর বিষয়ে রুমিন ফারহানা অ্যাকশন নিয়েছে। সাদ্দাম ও জেলখানা থেকে লাইভে এসে অনেক কথা স্বীকার করে, অনেক রহস্য উন্মোচন করে। সাদ্দাম হোসেনের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে। আমি তথ্য প্রমাণ সহ এই ভিডিওটা দিচ্ছি। এই প্যারোলে মুক্তি নিয়ে একটা ঝামেলা আছে যে এই দেশে যত আইন করা হয়েছে গরিবের জন্য, এটা মনে রাখেন। সেই আলোচিত সাদ্দাম হোসেন তার স্ত্রী আত্মহত্যা করেছে, আত্মহত্যার আগে সন্তানকে হত্যা করেছে। রীতিমতো নিয়ে একটা তোলপাড়। অভাবের তাড়নায় দুই বেলা দুই মুঠো ভাত না খেতে পেরে সাদ্দামের স্ত্রী দুনিয়া থেকে সরে গেল এবং সেই সাথে তার সন্তানকেও তিনি সাথে করে নিয়ে গেল। এইটা নিয়ে বাংলাদেশের আগামী সরকার, ধরেন শফিকুর রহমান বা তারেক রহমান, তারা কেন একটি পোস্ট করলো না? বা তাদেরই যে আওয়ামী লীগের দলে থাকা যে সকল নেতাকর্মীরা ছিল, তারা কেন কোনো পোস্ট করে নাই? শেখ হাসিনা কেন কোনো পোস্ট করে নাই? সবাই আপনি মনে করেন কি রহমান কৃষির উপরে প্রশ্ন করেন? আপনি মনে করেন কি রহমান আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও 9 মাসের শিশুর মৃত্যুর পর জানাজায় অংশ নিতে না দেওয়ার অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে ছাত্রলীগ পরিচয়ের কারণেই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে তার স্ত্রী এবং সন্তানের জানাজা পড়তে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয় নাই, এইটা নিয়ে এখন সরকারের বিরুদ্ধে অনেকেই অ্যাকশন নিচ্ছে। অন্যদিকে সাদ্দাম জেলখানা থেকে একটি লাইভে আসে এবং সেই লাইভে অনেক কথা উন্মোচন করে, অনেক তথ্য সে স্বীকার করে। দর্শক শ্রোতা, রুমিন ফারহানা সরাসরি বক্তব্য দেয় যে কেন এই সাদ্দামকে মুক্তি দেওয়া হয় নাই। সাদ্দাম কিন্তু একজন আওয়ামী লীগ কর্মী। তাহলে কি রুমিন ফারহানা আওয়ামী লীগ কর্মীদেরকে বা ছাত্রলীগ কর্মীদের পক্ষ নিচ্ছে? আপনারা দেখতে পারবেন সর্বশেষ সাদ্দাম কি বলেছে, রুমিন ফারহানা কি অ্যাকশন নিচ্ছে এবং ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়তেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও 9 মাসের শিশুর মৃত্যুর পর জানাজায় অংশ নিতে না দেওয়ার অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে ছাত্রলীগ পরিচয়ের কারণেই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তবে এবার এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা কর্তৃপক্ষ। আরো বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। 24শে জুলাই আগস্ট আন্দোলন সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। কারাবন্দী থাকা অবস্থায় সাদ্দাম মাঝে মধ্যে স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত মুক্তির আশ্বাস দিতেন। তবে দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তার স্ত্রী। এরপর গেল শুক্রবার তার স্ত্রী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠে জানাজা নামাজে অংশ নিতে কেন তাকে মুক্তি দেওয়া হয়নি। তবে এমন অভিযোগের মুখে বিষয়টি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। কেন্দ্রীয় কারাগারে জেল গেটে নিয়ে যায় সোনালী এবং সোনালীর ছেলেকে, বাচ্চাকে। সেখানে আমাদের দুই পরিবারের মোট 7 জনকে ঢুকতে দিছিল ভিতরে। ওখানে আমাদের টোটাল 5 মিনিট সময় দেওয়া হয়েছিল সাদ্দামের সাথে তার ওয়াইফ এবং তার বাচ্চার সাথে দেখা করানোর জন্য। সাদ্দাম তার ওয়াইফরে ছুঁয়ে দেখছে এবং সে অনেক কান্নাকাটি করছে। আর সে বাচ্চাকে ছুঁয়ে দেখে নাই, কারণ তার মনে একটাই কষ্ট যে আমি জীবিত অবস্থায় কোলে নিতে পারি নাই, আমি মৃত অবস্থায় কোলে নিব না। জেলা প্রশাসক জানান শুক্রবার প্যারোলে মুক্তির একটি আবেদন তার বাংলাতে আসে। বিষয়টি জানার পর তিনি কারা কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে কারা কর্তৃপক্ষ জানায় সাদ্দাম যেহেতু জেলার বাইরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী, তাই 2016 সালের কারা আইন অনুযায়ী বাগেরহাট থেকে প্যারোলে মুক্তি দেয়া নিয়ম বহির্ভূত। আবেদনকারীদের বিষয়টি জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে চলে যান। এদিকে যশোর জেলা প্রশাসন জানায় বাগেরহাট জেলা প্রশাসকের কাছে করা আবেদনের তথ্য যশোর জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি। ফলে প্রক্রিয়ার জটিলতায় প্যারোলে মুক্তির সিদ্ধান্ত সময়মতো নেওয়া সম্ভব হয়নি। যশোর প্রশাসনের ভাষ্য অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন সরাসরি সংশ্লিষ্ট কারাগার ও জেলা প্রশাসনের কাছে এলে বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হতো। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে আনা হলে মাত্র কয়েক মিনিটের জন্য তাদের শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। অভাবের তাড়নায় দুই বেলা দুই মুঠো ভাত না খেতে পেরে সাদ্দামের স্ত্রী দুনিয়া থেকে সরে গেল এবং সেই সাথে তার সন্তানকেও তিনি সাথে করে নিয়ে গেল। এইটা নিয়ে বাংলাদেশের আগামী সরকার, ধরেন শফিকুর রহমান বা তারেক রহমান, তারা কেন একটি পোস্ট করলো না?
বা তাদেরই যে আওয়ামী লীগের দলে থাকা যে সকল নেতাকর্মীরা ছিল তারা কেন কোনো পোস্ট করে নাই? শেখ হাসিনা কেন কোনো পোস্ট করে নাই? তারা তো লন্ডনের মাটিতে বা বিদেশে বসে আমেরিকার মাটিতে রোলস রয়ের গাড়ি দিয়ে ঘোরাঘুরি করছে, রাজপ্রাসাদের মধ্যে জীবনযাপন করছে রাজাদের মতো। তো তাদেরই দলের নেতাকর্মীরা এই বাংলাদেশে থেকে না খেয়ে মরছে। এটা নিয়ে কেউ কেন কোনো ধরনের পোস্ট করলো না? এরকম একটি পোস্ট করলেন গোলাম মাওলা রনি, এবং আরো বললে যে গাজার মধ্যে যে একজন ফটোগ্রাফার গিয়েছিল বাংলাদেশ থেকে, তিনি কেন এখনো এটা নিয়ে কোনো পোস্ট করে নাই, কোনো ছবি উঠিয়ে কেন কোনো কথা বলে নাই? দেখেন ভাই, জিনিসটা ভাইরাল হয়েছে, এটা নিয়ে সবারই কথা বলা দরকার ছিল, সবারই ঘাবাসানের দরকার ছিল। জিনিসটা যেহেতু একটু মর্মান্তিক একটি ঘটনা, তবে এর চাইতে মর্মান্তিক ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে। ঘরের মধ্যে ডাকাত ঢুকে গেছে, একই পরিবারের 7 জন সদস্যকে নিমিষের মধ্যেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ঘরের মধ্যে ডাকাত ঢুকে গেছে, একই পরিবার 2 জনকে সরিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে গাড়ি দিয়ে যে স্বামী স্ত্রী যাচ্ছিল, ওইখানে ডাকাত ধরে তাদের গাড়িও নিছে, তাদের জীবন নিয়ে গেছে। এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটতেছে না? আগে ঘটে নাই অতীতে? বহুত ঘটছে। সেইগুলো নিয়ে কোনো ধরনের পোস্ট নাই, কোনো ধরনের আন্দোলন নাই, কেউ কোনো ধরনের আবেগ অনুভূতি দেখাচ্ছে না। আজকে দেখাচ্ছে, কারণ টপিকটা তো ভাইরাল হয়েছে। এখন সবাই দেখাইতে হবে, সবাই পোস্ট করতে হবে। পোস্ট না করলেও মনে হয়েছে সে বিশাল বড় অপরাধী। তাও তো ভাগ্য যে বলে নাই, পোস্ট কেন করে নাই, তারা কিরার সাথে জড়িত আছে নাকি। আমি আওয়ামী লীগের পক্ষ নিতে আসি নাই, আমি কোনো দলের পক্ষ নিতে আসি নাই। তবে যেটা সত্য, ঘটনাটি আসলেই খুব মর্মান্তিক। স্বামী জেলের মধ্যে, স্বামীর দোষ, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হয়তো বা কোনো কিছু করছে, যার কারণে আজকে তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে। অন্যদিকে তার স্ত্রী, তার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এইটা অবশ্যই সাদ্দামের জন্য অনেক বড় কষ্টের একটি বিষয়। সে নিজেকে কিভাবে কন্ট্রোল করছে সে নিজেই জানে। তার তো মনে হয় না যে বাঁচার নতুন করে আর কোনো স্বপ্ন তিনি দেখবে। আবার অনেকেই বলছেন বাংলাদেশ আইন কেন সাদ্দামকে বাইরে বেরোইতে দিল না, জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইতে দিল না। ভাই, তারা তো আবেদন করে নাই। যেদিন সাদ্দামের স্ত্রী দুনিয়া থেকে চলে যায় সেদিন শনিবার ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত বলেই কয়েকটি কথা বলতে চাইছি। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ভূমিকা দেশের আপামর ছাত্র সমাজের জন্য মরণপণ সংগ্রাম, উন্নয়ন, প্রগতি ও শান্তির জন্য দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে বিশিষ্ট সুদখোরের নেতৃত্বে অগণতান্ত্রিক অবৈধ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করাকে আপামর ছাত্র সমাজের একজন ছাত্র প্রতিনিধি হিসাবে এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি এই স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমি বিশ্বাস করি আপনারা করেন না। যখন আওয়ামী লীগ সরকারের ও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছে, ঠিক তখনই ডক্টর আসিফ নজরুল নামক এক ব্যক্তি মিডিয়ার মাধ্যমে সাদ্দামের কথা আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে দেখেছেন। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। সাদ্দাম কারাগারে। তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোন নেতা ছিল না। তাকে প্যারোলে বের করে নাই। তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতো কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর দেয় নাই। সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপি, মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না?
পাইছিলেন তখন? আমাকে পাইছিলেন। নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। ভাইরা আমার, সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আবেদন জানাচ্ছি, কারণ এ নিয়ে একটা মতবিরোধ বিতর্ক আজকে সারাদিন গণমাধ্যমে চলছে। সাদ্দাম হোসেন যে ছেলেটা আছে বাগেরহাটের ছাত্রলীগের কর্মী বা নেতা, তার স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য সে কি আসলে বা তার পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিল নাকি করে নাই? সাদ্দাম হোসেনের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে। আমি তথ্য প্রমাণ সহ এই ভিডিওটা দিচ্ছি, সর্বোচ্চ শেয়ার করবেন। এমনকি আমি যেই পত্রিকাটার রেফারেন্স আনছি, আমার দেশ পত্রিকা, অন্যান্য পত্রিকাগুলো নিয়ে আপনাদের একটা মতবিরোধ থাকতে পারে যে না ভাই, কিন্তু আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি শক্ত আওয়ামী লীগ বিরোধী বা একটা অবস্থানে, সো তিনি যখন একটা নিউজ করেন আর এই নিউজের মধ্যে সত্যতার বিষয়টা আর কোনো যাচাই বাছাইয়ের আমার মনে হয় না দরকার নেই। তবে এই প্যারোলে মুক্তি নিয়ে একটা ঝামেলা আছে যে এই দেশে যত আইন করা হয়েছে গরিবের জন্য, এটা মনে রাখেন, আইন তৈরি করে বা আইন প্রণেতা কারা? তারা সমাজের এলিট ক্লাস। আর এই আইন প্রয়োগ হয় কাদের উপর? সাদ্দামের মতন গরিবদের উপর। আইনের ফাঁক ফোকরের কারণে আমরা গরিবরা আটকে যায়। আসুন দেখি, একদম তথ্য উপাত্ত সহ দিচ্ছি। আমি আমাদের পত্রিকাকে কোরআন কোড যেটা বলছি যে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা চলছে। এক শ্রেণী প্রমাণ করতে চাইছে, সে তো আবেদনই করে নাই, আর আরেক শ্রেণী প্রমাণ করতে চাইছে, সে তো আবেদন করছে। এখন আমরা যদি দেখি বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন গোলাম মোহাম্মদ বাতেন, তিনি কি বলছেন? জেলা প্রশাসক আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন গত শুক্রবার তার বাংলোতে আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান। কারা কর্তৃপক্ষ জানায় সাদ্দাম যেহেতু জেলার বাইরে কারাগারে বন্দী রয়েছে, জেলার বাইরে কারাগার অর্থাৎ যশোরে, তো সেহেতু আপনার 2016 সালে কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তি দেওয়া নিয়ম বহির্ভূত। অর্থাৎ এই যে আইন, এই আইন তো জনগণের জন্য তৈরি করা হয়। এই আইনগুলো তৈরি করে কারা? সরকার। এখন 2016 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনা ঘটে নাই আমি কখনো বলি নাই, আমি নিজে প্রটেস্ট করছি বা ভিডিও বানাইছি, আপনি তো তখন আমার ভিডিও দেখতেন না। তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিবাদ করছি। এমনকি একজন বিএনপি নেতা, তার মার মৃত্যুর জানাজায় তিনি গেছেন, তার হাতে ডান্ডা বেরিয়ে পড়া ছিল, পায়ে শিকল দেওয়া ছিল। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, এটা কোটি প্লাস মানুষ দেখছিলেন। তখনও বলছিলাম যে এইগুলা ফিরে আসবে, অভিশাপ। তো এই যে দেখেন আইনের যে কঠিন একটা নিয়ম, এই আইনগুলোকে কেন সংস্কার করা হলো না? ডক্টর আসিফ নজরুল স্যার ক্ষমতায় থাকলেন, এত মানবিক একটা বিষয়, কেন 2016 সালে এই আইনটা যেটা আওয়ামী লীগ সরকার করলো এটাকে কেন সংস্কার করা হলো না? অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে যে আইনগুলা বিএনপি জামাতকে বড়ানোর জন্য ছিল, তো একই আইন তো এখন আওয়ামী লীগের জন্য আপনারা রাইখা গেলেন স্যার। এই জায়গাগুলোই হচ্ছে সংস্কারের ইস্যু ছিল। আচ্ছা, তো তিনি বলছেন যে আবেদনকারীদের অর্থাৎ সাদ্দামের মামা সহ বাকি যারা আছেন তাদেরকে যখন জানানো হয়, তারা বিষয়টা নিয়ে এখান থেকে চলে গেছেন। কারণ কি? এমনি ছাত্রলীগ নেতা, এই মুহূর্তে দেশের অবস্থান কি, তো সেইখানে এটা নিয়ে যে একটু বাড়াবাড়ি করবে অথবা তর্ক বিতর্ক করবে, এই সাহসটা আদৌ কি ছিল না, যার কারণে তারা চলে গেছেন। আর তার মামা মোহাম্মদ হেমায়েতুদ্দিন বলছেন গত 23 জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। জেলা প্রশাসক তাকে বাগেরহাট জেল কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। সেইখানে জানানো হয় প্যারোলে মুক্তি দেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই, অর্থাৎ জেল কারা কর্তৃপক্ষ। এখন জেল কারা কর্তৃপক্ষ আবার বলছেন ভিন্ন কথা। এখন আসলে হয়েছে কি, এটার দায়ভার কেউ নিতে চাচ্ছে না। ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার আজকে জিজ্ঞেস করা হয়েছিল গতকালকের এই প্রশ্ন, আমি কৃষি ছাড়া কোনো কথা কইতাম না, কৃষি ছাড়া আমি কোনো কথা বলবোই না, মানে কোন রকমের 4 দিন আছে ক্ষমতায়, ভেজালে পড়তে চায় না। তো আমাদের এই উপদেষ্টা তো বাংলাদেশেই থাকবেন, আইনের এই মারপ্যাচগুলা হয়তো কখনো তিনিও পড়ে যাবেন, তখন কেউ হয়তো বলবে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এটা জাহাঙ্গীর ভাই আপনার জন্য, আপনি একজন আর্মি অফিসার ছিলেন, এতটুকু সাহস আমরা আশা করি যে একজন আর্মি অফিসারের থাকা দরকার ছিল। আপনি এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথাই বলবেন না, টক ঝাল একদম রাগারাগি পর্যায়ে চলে গেল। আচ্ছা, তো এখন এখানে বলা হলো কি যে জেলা প্রশাসক তাকে বাগেরহাট মানে সাদ্দামের মামাকে ওইখানে পাঠাইলে কারা কর্তৃপক্ষ বলছে যে আপনার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। আইন অনুযায়ী যেই কারাগারে আসামে বন্দী আছেন সেইখানে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। পরে এই পরিবার এখন লাশ নিয়ে তো তাড়াতাড়ি দাফন করতে হবে, এটা নিয়ে দৌড়াদৌড়ি করা ওই মুহূর্তে আসলে অনেকটা কষ্টকর। তো সেই জন্য আর কোনো উপায় না পেয়ে শেষমেশ যেহেতু মুক্তি হলো না, দেখতে পারলো না, অন্তত জেল গেটে নিয়ে আমরা একটু দেখাই। অর্থাৎ তখন তারা সিদ্ধান্ত নিলেন যশোর কারাগারে তার দেহটা নিয়ে যাওয়া হয়, মাত্র 3 মিনিটের জন্য দেখার সুযোগ দেওয়া হয়। কেন? এইখানে আমার প্রশ্নটা যে এটা কি বাংলাদেশ নাকি অন্য কিছু? মাত্র 3 মিনিট, কিসের সে আইন ভাই? সংস্কার কি করলো আমার আসিফ স্যার?
যে 3 মিনিটের জন্য ভাই 1 ঘন্টা তো সময় দিতেন, কান তো এখানে কি কথা হচ্ছে, বিশেষ করে এখানে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেক নিউজ প্রতিবেদনের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন হচ্ছে গাইস। এই বিষয়গুলো দেখে এবং ছাত্রলীগ সভাপতির সেই ঘটনা নিয়ে, মানে নির্মম এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি মনে করেন যে তাকে পেরোলে মুক্তি দেওয়া উচিত ছিল কি না উচিত ছিল না, কোনটা? মানে তার স্ত্রী সন্তানের শেষ জানাজাটা পড়তে দেওয়া উচিত ছিল, সবাই বলতেছে। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।